নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। সদস্য বাছাইয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার পরামর্শ। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে বললেন ফখরুল। গত দেড় যুগে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে আজ খুলছে সারা দেশের পোশাক কারখানা। বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা সরকারের। এবং কর আদায়ে কাউকে জুলুম করা হবে না বললেন এনবিআর চেয়ারম্যান। সুষম কাঠামো গড়ে তোলার তাগিদ অর্থ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। স্বেচ্ছাচারিতা বন্ধে আগামীতে রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর রাজনৈতিক নেতারা বললেন, উন্মুক্ত বিতর্কের মাধ্যমে কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন মনে করেন, নিরপেক্ষ সরকারের অধীনেই কমিশন গঠন জরুরি। শনিবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ আইন নিয়ে আলোচনার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নিয়ে ছাত্র প্রতিনিধিরা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো আমার মনে হয় এই দাবির কিছু বেইজ আছে এবং এই বেইজের মধ্যে একটি অন্যতম বেইজ হচ্ছে নির্বাচন। মানুষের হিউম্যান ডিগনিটি এবং সামাজিক সুবিচার সম্পন্ন যদি ব্যক্তিকে পায়, তার প্রতি সবাই ঐক্যমতে পৌঁছা। রাজনৈতিক দলগুলো পরামর্শ দেয় উন্মুক্ত বিতর্কের মাধ্যমে সার্চ কমিটি গঠনের। পক্ষে বিপক্ষে মত যাবে, সেখান থেকে ঠিক হবে। সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো। এখন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারে। চিফ জাস্টিস কে হবেন, তিনি হবেন নেক্সট কেয়ারটেকার সরকারের প্রধান। এই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় কাজ করে, ফলে গোটা অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে যায় পলিটিক্যাল। সুতরাং পলিটিক্যাল কোনো অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের সাথে জুডিশিয়ারিকে ইনভলভ করা ঠিক নয়। বিচারপতিরাও আজকে এমনভাবে গড়ে উঠছেন, তারা নিজেরাই ঘোষণা দিচ্ছেন যাবে শপথবদ্ধ রাজনীতিবিদ। নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে, তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার। তারা এই অন্তর্বর্তী সময়ের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে। 2022 সালে করা সিইসি ও ইসি নিয়োগ আইনের সমালোচনা করে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, এতে পছন্দমতো লোক নিয়োগের সুযোগ থাকে। সরকারের চাপ থাকবে না, রাজনৈতিক দলগুলির চাপ থাকবে না, জনগণের ভোটারদেরই একমাত্র চাপ থাকবে। They will have to be accountable to the people of the country. যে প্রেক্ষাপটের ভিত্তিতে নুরুল কমিশনকে গঠন করা হয়েছিল, রকিব কমিশনকে গঠন করা হয়েছিল, সেটারই ওই আইন হিসাবে তারা সংসদে পাশ করলেন। এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারে। সার্চ কমিটি গঠনে 3 স্তরের পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানো কঠিন বলেও মত দেন এই উপদেষ্টা। পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মাজার, ধর্মীয় স্থান এবং সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে উল্লেখ করে বলা হয়, সহাবস্থান বিঘ্নিত করার প্রচেষ্টাকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র, অর্থ উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবে মার্কিন প্রতিনিধি দল। শনিবার সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি। পরে বিকেলে ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যকে বিভক্ত করার চক্রান্ত চলছে জানিয়ে তা অটুট রাখতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত স্মরণ সভায় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের স্বজনরা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করে বিএনপি। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে স্মরণ সভায় অংশ নেন শহীদদের পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনতা। ১.৫ দশকের শাসনামলে গুম খুনের জন্য স্বৈরাচারী আওয়ামী লীগকে দায়ী করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। দীর্ঘ ১৫ বছর এই ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্র যেভাবে ধ্বংস করেছে এবং গণতন্ত্র রক্ষা করার জন্য যারাই কথা বলেছে তাদেরকে তারা গুম খুন করেছেন। আমরা চাই এই স্বৈরাচারের যে প্রেতাত্মা তার মূল উপড়ে ফেলে দিতে হবে। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় স্মরণ সভা। এরপর সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। স্মরণ সভায় অংশ নেয়া নিহতের স্বজনরা এইসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। আমি আমার সন্তানের শেষ ইচ্ছার প্রতি সম্মান রেখেই বলছি, আর যেন কোনো বাবা এমন কষ্টের সম্মুখীন না হয়। যে সরকার আমার ভাইকে এই অদরজ দিয়ে মেরেছে, আমি তাকে এই জমিনে এসে ফাঁসি চাই। 15 বছরে অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে বঙ্গর মাটিতে ইনশাআল্লাহ। আগামী সুন্দর বাংলাদেশ গড়তে তরুণ প্রবীণ মিলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। গত ১.৫ দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন, এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই প্যাসিবাদ মুক্ত করতে পারতাম না। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপসীর নেতৃত্বের কথা তুলে ধরে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় জানান। এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস, সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাত ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদীর মেহেরপাড়ার ভগীরথপুর ঈদগাহ মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের জন্য দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বানও জানান মঈন খান। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের সব সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভিয়া। আবহাওয়া দপ্তরের তথ্যমতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ পরবর্তীতে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাত থেকে রাজধানীতেও গুড়ি গুড়ি বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ। বৃষ্টির জন্য খুবই ভাড়া কম হচ্ছে, কামাইয়ের জন্য অনেক কম। জমা 150 টাকা করে দেওয়ার লাগে, জমা উঠে না। গরিব মানুষ এভাবে চল লাগে, নাহলে তো কি করে খায়া না, এভাবে কষ্ট বিয়াদ করে চলা লাগবে। গাড়ি চালাতে একটি সমস্যা হয় না, আসলে উপায় নেই। আবহাওয়া অফিস বলছে আগামী 14 ঘন্টায় বৃষ্টিপাত কমবে। যখন বৃষ্টি হয় আকাশে মেঘ থাকে,
তখন কিন্তু বাতাসের স্পিডও অনেক ছিল, যেহেতু গভীর নিম্নচাপ ছিল। এর প্রভাবে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে। আজ তাপমাত্রা কম থাকবে এবং আগামীকালও মোটামুটি তাপমাত্রা কিছুটা কম থাকবে, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও আছে এবং বাংলাদেশের আকাশে মেঘ আগামীকালও থাকবে। এর পরবর্তী থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। কারণ হলো বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ যখন কমে যাবে তখন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। বৃষ্টির ফলে দেশের কোথাও বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। না, আপাতত সতর্ক সংকেত আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট আবারও খুলে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে কয়েকদিন ধরে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় সন্ধ্যায় জলকপাট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে বলে জানায় জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গত 25 আগস্ট প্রথমবার খুলে দেওয়া জলকপাট 9 সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পানি ক্রমাগত বাড়তে থাকায় শনিবার সন্ধ্যা 6টায় ফের কিঞ্চিত খুলে দেওয়া হলো জলকপাট। পোশাক খাতে বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছে সরকার। দুপুরে বিজিএমইএ ভবনে এক মতবিনিময়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানান, আজ খুলছে দেশের সব পোশাক কারখানা। আর শ্রম উপদেষ্টা বলেন, পোশাক রপ্তানিতে শীর্ষে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আমাদেরকে বিবেচনা করতে হবে। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকদিন ধরে চরম অস্থিরতা তৈরি পোশাক শিল্প খাতে। সংকট উত্তরণে রাজধানীর বিজিএমইএ ভবনে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করে কারখানা মালিকদের সংগঠনগুলো। নানা ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানান শ্রমিক প্রতিনিধিরা। আমরা শ্রমিক নেতা হিসেবে আমরা ধীরে ধীরে আমাদেরকে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ঠিকভাবে কথা বলতে দেওয়া হয়নি। রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ভাই বোনদের রেশনের ব্যবস্থা করতে হবে, তাহলেই তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সমস্যা আমরা সমাধান করে আগাইতে পারছি কিভাবে? আমরা একদিকে মালিক, একদিকে এই যে শ্রমিক নেতৃবৃন্দ, আমরা আর একই সাথে আমাদের সরকার। চলমান অস্থিরতায় গ্রাহক হারানো সহ দীর্ঘস্থায়ী সংকটের কথা জানান মালিক পক্ষ। নিরাপত্তা দিতে না পারলে কারখানা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। 270টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরো কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এই অবস্থার মধ্যে আমার সর্বক্ষেত্রে যদি আমাদের প্রোটেকশন না দেন, এইভাবে মার খাইয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না। আমাদের অর্ডার যেটা শিফট, যেটা ইন্ডিয়াতে বা পাশে যেটা হচ্ছে, এটা কিন্তু বাস্তব, এই চিত্রটা কিন্তু বাস্তব। এই জিনিসটা কিন্তু আমরা সবাই শঙ্কিত। আমরা উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড ব্রিং ইট ব্যাক। যদি যায়ও থাকে সেটা তখনই সম্ভব যখন আমরা এখানে নিরবচ্ছিন্ন প্রোডাকশনটা করে যেতে পারবো, তখন এটা কিন্তু সম্ভব হবে। তবে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন আক্রমণ না হয়, আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন শ্রমিকদের অধিকার রক্ষা হয়। আপনাদের ব্যবসাটা চলতে পারতে হবে, অবশ্যই চলতে পারতে হবে, এবং একই সঙ্গে শ্রমিকদের অধিকারও রক্ষা করতে হবে। আমরা এসেছি, আমাদের উপর ভরসা রাখুন, এবং আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটার ব্যবস্থা নিব। এতটুকু ভরসা আমাদের উপর করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিশৃঙ্খলায় ইন্ধনদাতাদের খুঁজে আইনের আওতায় আনা হবে। বহিরাগতদের কোনো আক্রমণ আমরা 100% এখন আমরা একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর এটা হচ্ছে না, কোনো গার্মেন্টসে এটা হচ্ছে না। পোশাক খাত নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানান তারা। এটা কিন্তু আমাদের খুব জরুরি যে আমাদেরকে পরস্পরের প্রতি দায়িত্বটা নিতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মাছের উৎপাদন বাড়লেও এর কোনো প্রভাব নেই বাজারে। বছর জুড়েই বৃষ্টি, বন্যা সহ সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি থাকে দাম। তেলাপিয়া, পাঙ্গাসের মতো চাষের মাছ কিনতেও হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। আর বিক্রেতারা বলছেন, হাত ঘুরলেই বেড়ে যায় দাম। এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি মাছের অভয়াশ্রম রক্ষার তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন।
বাংলাদেশ বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO হিসেবে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয়, পুকুর ও অন্যান্য মুক্ত জলাশয়ে চাষের ক্ষেত্রে পঞ্চম। অথচ বাজারে চাষের মাছ তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকা পর্যন্ত, আবার পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 280 টাকায়, আর চাষের রুই কেজি প্রতি 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে চাষের কই, শিং ও মাগুর মাছের দামও থাকে বাড়তেই। তেলাপিয়া 220 টাকা করে কিনলাম, দাম তো বেশি, আমাদের গরিব মানুষের জন্য তো বেশি। এই যে কাস্টম করে খাই, কিনতে মানে 200 টাকা আরো 2 দিন চলতে পারতাম। মাছের দাম আসলে অনেক বেশি, যেটা সাধারণ মানুষ কিনতে পারবে না। তেলাপিয়া এবং পাঙ্গাস সম্পর্কে যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে এই মাছগুলোর দাম কমা উচিত। আর বিক্রেতারা বলছেন কয়েক হাত ঘুরেই দাম বাড়ে, আবার খামারিদের চাষের ব্যয়ও বেড়েছে। 3-4 হাত বদলে আসে, যেটা মু ধরে ওইটা আমি কিনে একজন, আরো দেয় নেয়, ওই একটা বেচে আরেকজন, ওই একটা আবার আরেকজন কিনে পরে এই জায়গায় এই দামে পরে আবার আমরা কিনি। আর 2-3 কেজি তেলাপিয়া আছে, এটা ভালো পানির জায়গা মাছ, ওটা 350-400 এরকম যায়। আমরা মাছ চাষ করি, তো আমরা যে দামে আসলে বিক্রি করি সেই তুলনায় এখানে এরা দেখতেছি খুব বেশি দাম নেয়। জনসংখ্যার সঙ্গে মাছের উৎপাদনের সামঞ্জস্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অনেক বিলে কিন্তু অভয়াশ্রম আছে, হালতি বিলে অভয়াশ্রম আছে, আমাদের হাওড়ের দিকে কয়েকটা জায়গায় কিছু কিছু অভয়াশ্রম আছে, কিন্তু সে সমস্ত অভয়াশ্রমগুলো রক্ষা, তাদের ব্যবস্থাপনার দিকে সমন্বিত যে উদ্যোগ, সমন্বিত উদ্যোগের কিন্তু যথেষ্ট পরিমাণ অভাব আছে। সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে বাজারে দাম কমে আসবে বলেও মনে করছেন তিনি। বাজারে ক্রেতার কাছে সরাসরি উপকৃত হতে গেলে বা ক্রেতার উপর একটা এটা যদি প্রভাব যদি পড়তে হয়, তাহলে আমাদের সাপ্লাই সিস্টেম যেটা আছে সেখানে একটু হাত দেওয়ার বিষয় আছে। যখন প্রাচুর্য অনেক বেশি মাছের, ঠিক সেই একই হারে বাজারে প্রাচুর্য বাড়ে না, যার ফলে বাজার দর বা মানুষের প্রাপ্যতার উপরে প্রভাবটা একইভাবে পড়ে না। সরকারি তথ্যে প্রতি বছর মাছ উৎপাদন হয় 49 লাখ মেট্রিক টন, যেটি চাহিদার চেয়ে বেশি। তারপরও কেন বাজার নিয়ন্ত্রণহীন, প্রশ্ন সাধারণ ক্রেতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গুটি কয়েক মানুষের উপর কর আরোপ নয়, সুষমভাবে তা সংগ্রহের তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জোর জুলুম করে কর আদায় করা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন রেজা খান। আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ড ভবনে অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করে আনিত পরিবর্তনের বিষয়ে এই সেমিনার। এ সময় পুরো প্রক্রিয়া অটোমেশনের তাগিদ দিয়ে রাষ্ট্রের সঙ্গে কর ব্যবস্থা সংস্কার করার কথা জানান বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। আইন কানুন ব্যবসা বান্ধব করার পাশাপাশি কারো ওপর জোর জুলুম করে কর আদায় করা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। ভয়ের সংস্কৃতি থেকে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সুষম কর কাঠামো গড়ে তোলার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। গুটি কতক লোকের উপর ট্যাক্সের বলে যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। আপনার যদি এবিলিটি থাকে আপনি পে করবেন, আর হলো একজন বেশি দেবে ট্যাক্স আরেকজন কম দেবে, সেটা কিন্তু ঠিক না। স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ যাতে কর দেয় তা নিশ্চিত করার তাগিদ দেন ডক্টর সালেউদ্দিন। অর্থের একটা সবচেয়ে বড় অপচয় হয় যেটা আমি দেখতে পেলাম, যে আমাদের যে প্রকল্পগুলি নেওয়া হয় এটা কিন্তু অনেক সময় নট বেসড অন ফেল্ড নিডস, আমাদের যেটা দরকার সেটার বেসিসে কিন্তু প্রকল্প আসে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ও কুষ্টিয়ার ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু মশাবাহিত এ রোগে এরই মধ্যে 2 জেলায় মারা গেছে বেশ কয়েকজন। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সচেতনতার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। চট্টগ্রাম থেকে সুমন কুমার দে এবং কুষ্টিয়া থেকে মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
চট্টগ্রামে চলতি বছরে মোট ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩১ জন মহানগরে এবং ৩৩৩ জন উপজেলায়। জ্বর ছাড়াও বমি, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। আমি আর আমার ভাই দুজনই আছি এই মেডিকেলে। আর আমার জ্বর ছিল 4 দিন, আমার ভাইয়ের 3 দিন। প্রথম জ্বর আসছে গত 5 দিন আগে, দেন আমি 2 দিন বাসায় চিকিৎসা নিচ্ছি, এরপরে 3 দিন আগে আমি এখানে আসছি। চিকিৎসা ভালো পাচ্ছি, আল্লাহ দিলে মোটামুটি সব কিছুই ভালো এখানে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা ও মহানগরীর সব হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলা ডেঙ্গু কর্নার চালু করার জন্য বলে দিয়েছি এবং পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত যেগুলা মশারি সাপ্লাই দেওয়ার জন্য বলে দিয়েছি। ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ঔষধপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক আমাদের মজুদ আছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নিলে মৃত্যুহার কমানো সম্ভব। নিজ নিজ এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কোনো জায়গায় যেন পানি জমতে না দেয় এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন রেগুলার নিয়মিত স্প্রে করা হয়। এদিকে কুষ্টিয়ায় সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের ধর্মদহ গ্রামে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে সেবা নিচ্ছেন রোগীরা। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শরীর খুব ব্যথা, তারপরে বমি বমি ভাব, মাথা ঘোরা। ডেঙ্গু আমাদের গ্রামে এত আকার ধারণ করছে যেটা খুব আতঙ্কে সারা এলাকায়। এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বলে জানালেন এই চিকিৎসকও। ঘর বাড়ি আনাচে কানাচে জঙ্গল বেশি থাকে, সেক্ষেত্রে মশার উৎপত্তি বেশি হলে ডেঙ্গুর প্রবণতাটা বেশি হয়। ডেঙ্গু মোকাবেলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ডেঙ্গু মোকাবেলায় সতর্কবার্তা আমলে না নেয়ায় উদ্বেগ জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। তারা বলছেন, বর্ষা মৌসুম শেষে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিতে পারে, এমন সতর্কবার্তা আগেই ছিল। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে 27 জন মারা গেলেও সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই প্রাণ গেছে 19 জনের। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। যাত্রাবাড়ির কোনাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন তানজিনা বেগম। ডাক্তার, নার্সের পাশাপাশি সহধর্মিণীর যত্নে ব্যস্ত স্বামী। এদিকে আবার শরীয়তপুর থেকে আসা এক স্ত্রী ব্যস্ত স্বামী কামাল হাওলাদারের সেবায়। কদিন ধরে হাসপাতালের বিছানায় কাটছে তাদের নির্ঘুম রাত। মুগদা হাসপাতালে ভর্তি 114 জন রোগীর চিত্রটা এমনই। রাজধানী ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকার রোগীরা ভর্তি হচ্ছে এখানে। কালকে রাত 1টা বাজে আসছে এই জায়গায় ইয়াতে স্যালাইন লাগাইছি, টাকাইছি, পর সুস্থ হয়েছে মোটামুটি। রক্তর পয়েন্ট একবারে এই নিচে নাইমা আসে, তখন আবার আজকে 3 দিন ধরে এই জায়গায় এই হসপিটালে আমি ভর্তি হই। আগের বছরের একই সময়ের তুলনায় রোগী কম হলেও পরিস্থিতি এখন পর্যন্ত সুবিধাজনক না। ডেঙ্গু টেস্ট করার পজিটিভ আসার পরে এখানে ভর্তি হয়েছে, এসে এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি। সারাদিন ভালো থাকি, কিন্তু সকালবেলায় লড়তেই পারি না বিছানাতে। চিকিৎসকরা বলছেন, আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা বাড়ছে। যারা প্রেগনেন্ট রোগী বা ডায়াবেটিস বা কিডনি, এদের একটু ক্ষতিগ্রস্ত বেশি, এদের সিভিরিটি একটু বেশি হচ্ছে। আর বাকি যারা নর্মাল পারসন, তাদের একটু কম হচ্ছে। হাসপাতালের উপপরিচালক জানান, ওষুধ স্যালাইনের অভাব না হলেও সংকট রয়েছে চিকিৎসকের। গত বছর যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা অ্যাটাচমেন্টে 30 জন আমরা চিকিৎসক পেয়েছিলাম, সাথে কিছু নার্স পেয়েছিলাম। কিন্তু এবার কিন্তু শুরু থেকেই আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অ্যাটাচমেন্টে কোনো ডাক্তার বা নার্স পাইনি। ডেঙ্গুর বিস্তার রোধে হটস্পট ম্যানেজমেন্টের মাধ্যমে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে 3টি কাজ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে, সেইটাকে কেন্দ্র করে 200 মিটারের পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ সময় দেখেছে বাংলাদেশ। 3.25 লাখ মানুষ হাসপাতালে ভর্তির পাশাপাশি 1700 মানুষের প্রাণহানি ঘটে 2023 সালে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায়
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসসির খানকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুক্রবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে শাফিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। হত্যা চেষ্টার অভিযোগ এনে গেল 11 সেপ্টেম্বর ভুক্তভোগী রবিউল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আলম ও বরকতুল্লাহ নামে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন 5 জন। শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। গত 7 সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ির তেঁতুলতলা এলাকার একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে অন্তত 12 জন দগ্ধ হন। বক্সিং বন্যার্তদের সহায়তায় যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শুরু হয়েছে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট। শনিবার বিকেলে স্বাধীন বাংলা বক্সিংয়ের আয়োজনে এর উদ্বোধন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বক্সাররা এতে অংশ নেন। ক্রীড়াঙ্গনে পেশাদার বক্সিংয়ের প্রচার ও বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরেন প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যুক্তরাজ্যের বিখ্যাত বক্সার পল পিয়ার্স এবং বাংলাদেশের আব্দুল মোতালেব। আমি একটা ইভেন্টের চিন্তা করলাম এবং আমার সোসাইটির সাথে আলোচনা করলাম, এবং যেহেতু আজকের ইভেন্টটা আসলে 14 সেপ্টেম্বর আমারও 4 বছরের পূর্তি, এবং এই দিনে আমরা একটা ইভেন্ট করলাম যেন এই ইভেন্ট থেকে আমরা যদি সবাই মিলে একটু অর্থ সহযোগিতা করতে পারি, এবং সেই অর্থ সহযোগিতা নিয়ে এবং আমরা সবাই একটু সহযোগিতা করে আমরা বন্যার্তদের পুনর্বাসনের জন্য আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি যে মিনিমাম যদি কমও হয় আমরা 10টা ঘরবাড়ি পুনর্বাসন করে দেব। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। সদস্য বাছাইয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার পরামর্শ। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে বললেন ফখরুল। গত 1.5 যুগে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে আজ খুলছে সারা দেশের পোশাক কারখানা। বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা সরকারের। এবং কর আদায়ে কাউকে জুলুম করা হবে না বললেন এনবিআর চেয়ারম্যান। সুষম কাঠামো গড়ে তোলার তাগিদ অর্থ উপদেষ্টা। এই ছিল এখনকার মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।